পহেলা ফাল্গুন উদযাপনে যশোরের গদখালি থেকে বাহারি সব ফুল পৌঁছে গেছে ঢাকার বাজারে। এরই মধ্যে বিক্রির পরিমাণ 12 কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের। ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে পর্যটকদের। কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে বেড়েছে বুকিং। দলীয় মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে করাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন সাবেক কমিশনাররা। অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির। এবং ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। হতাশায় কৃষক, ভারতের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। রাত পোহালেই পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন মানেই রঙিন প্রকৃতির আগমনী বার্তা। এই দিনটি উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। এরই মধ্যে উৎপাদিত ফুলের একটি বড় অংশ পৌঁছে গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। জোয়েল মৃধার তথ্য ও শেখ জালালের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নাই, তাই পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডেকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন দেশের বৃহত্তম ফুল উৎপাদনকারী জেলা যশোরের গদখালির ফুল চাষি ও ব্যবসায়ীরা। গোলাপ, রজনীগন্ধা, জারবোরা, গাঁদা, গ্লাডিওলাস, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সারা বছর ফুল সরবরাহ করা হলেও মূলত এই দুটি দিনকে ঘিরে ফুল বিক্রি করে বেচা কেনার হিসেব মেলান তারা। ভুট্টা বিক্রি আছে 200, 250, 300, সাদা 1000, 800, 900, গোলাপ 1000। প্রত্যেকদিন 10,000, 12,000, 14,000 টাকার মাল বিক্রি করেছি। আমি এই কদিনই ফুল বিক্রি করেছি 80,000 টাকা, খরচ হয়েছে 30,000 টাকা। গতবারের মতো হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি না থাকায় বেচাকেনা অনেক ভালো বলে জানান তারা। এবার হরতাল অবরোধ নেই, এর কারণে আমরা সুন্দরভাবে মাল পাঠাতে পেরেছি। নিম্নপক্ষে 1 লক্ষ টাকা করে লস গেছে, আর এবার সেই লসটা এবার পুষাই যাবে। ব্যবসায়ী নেতার দাবি, দুটি উপলক্ষকে ঘিরে ইতোমধ্যে প্রায় 12 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। আমাদের 15 থেকে 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। বসন্ত দিবস এবং ভালোবাসা দিবস উপলক্ষে অলরেডি আমরা 12 থেকে 13 কোটি টাকার ফুল বিক্রি করে ফেলছি। এখানকার উৎপাদিত ফুল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়, কিন্তু পরিবহন ব্যবস্থা ভালো না হয় বিপাকে পড়তে হয় বলে জানান ব্যবসায়ীরা। ফুলটা ঠিকমতো পৌঁছায় না, যার কারণে ফুলটা অনেক সময় ভেঙে যায়, চুরে যায়। আমাদের এখানে ফুলের যদি বাঁচায় রাখতে হয়, সেই কারণে পরিবহনের সমস্যাটা সবথেকে গুরুত্ব দিতে হবে। যশোরের ছিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় 3,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়। সময় সংবাদ, যশোর। এদিকে বসন্তের প্রথম দিনটি পেরুলেই দরজায় কড়া নাড়ছে ভ্যালেন্টাইন্স ডে। আর ভালোবাসার এই দিনটি উদযাপনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বরাবরের মতো আসতে শুরু করেছে বিপুল সংখ্যক পর্যটক। এরই মধ্যে কক্সবাজারের আবাসিক হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিংও শেষ হয়েছে। এজন্য পর্যটন ব্যবসায়ীরাও নিয়েছেন নানা প্রস্তুতি। আর পর্যটক সমাগম বাড়বে, তাই সৈকত এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সুজাদিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যে কোনো উৎসব উপলক্ষ মানেই কক্সবাজারের সমুদ্র সৈকতে আনন্দের হিল্লোল। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেকে সামনে রেখে এবারও প্রস্তুত কক্সবাজার। এবার এমনিতেই চলছে পর্যটন বর্ষ, ফলে কম বেশি পর্যটক নিয়মিত ছুটে আসছেন পর্যটন শহরে। তার সাথে এই দিনটি যোগ হওয়ায় পর্যটকদের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর হোটেল মোটেলগুলোতে পর্যটকদের আনন্দ দিতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। তুলনামূলকভাবে গত 3 বছরের তুলনায় এবছর আরো বেশি পর্যটক আসছেন, যারা আমাদের এই কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে এই ভালোবাসা দিবস উদযাপন করবে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা বেশ কিছু এক্সক্লুসিভ প্যাকেজ আমরা অফার করেছি, যেই প্যাকেজগুলো কাপলরা অনেক পছন্দ করবে। কক্সবাজারে হোটেল ও মোটেল আছে 4 শতাধিক। ভ্যালেন্টাইন্স ডেকে সামনে রেখে বেশিরভাগ কক্ষই বরাদ্দ হয়ে গেছে বলে জানালেন হোটেল মালিক সমিতির এই নেতা। আমরা উৎসবমুখর পরিবেশে এখানে যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে আসবেন, তারা যাতে আনন্দঘনভাবে এই দিবসটা উদযাপন করতে পারে, এই জন্য আমাদের সকল রকমের প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। টুরিস্ট পুলিশ জানায় পর্যটক সমাগম বাড়বে, তাই সৈকত এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যারা লাবণী পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টে যারা ঘোরাফেরা করবেন, আমরা তাদের 24 ঘন্টা তাদের নিরাপত্তা দেব। পাশাপাশি আমরা যে ইনানি এবং সেন্ট মার্টিন ক্যাম্প যেসব পর্যটক আছে তাদেরকেও আমরা নিরাপত্তা প্রদান করব।
ভ্যালেন্টাইন্স ডে এর পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর ওই দিনটির সাথে রয়েছে টানা 3 দিনের ছুটি। তাই তখনও পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। প্রথমবারের মতো দলীয় মনোনয়নে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক কমিশনাররা। এই নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য পর্যবেক্ষকদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথম দফার তফসিল সহ বৃহস্পতিবার 6 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারই প্রথম দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রাথমিক স্তরের এই নির্বাচন, আর তাই রাজনৈতিক চাপ সামাল দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি নির্বাচন কমিশনের কাছে কোনো নির্বাচন থাকে, ওটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। নিরাপত্তা ব্যবস্থা কি হবে, সেখানে ইউনিয়ন কাউন্সিলে যে থানা আছে সেই থানার রোল কি হবে, কারণ থানার রোলটা খুবই ইম্পর্টেন্ট। তাদেরকে কিভাবে ইলেকশন কমিশন ব্যবহার করবে এবং আর সিকিউরিটি ব্যবস্থাপনাতে কি হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা স্পর্শকাতর হবে এবং সেখানেও কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে খুব কৌশলী হতে হবে। শুধু মাঠেই নয়, প্রশাসনিক কাজেও কমিশনকে দক্ষতা আর রাজনৈতিক দলগুলোকে সহনশীলতার পরিচয় দিতে হবে বলে মত তাদের। একটি নির্বাচন যখন ঘোষণা দিয়ে দেওয়া হয়, এটার একটা প্রভাব পড়ে যায় পরবর্তী নির্বাচনগুলোর উপরে এবং সেই নির্বাচনের ফলাফলের উপরে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের আচরণগুলোকে নির্ধারণ করে। এটা হচ্ছে ভয়ের জায়গা। অ্যাটলিস্ট 8 কোটি ভোটার ইনভলভ মিনিমাম। এই মার্কা দিয়ে ব্যালট পেপার ছাপানো, সেই ব্যালট পেপারকে সময়মতো পৌঁছানো, সেই প্রত্যন্ত অঞ্চল থেকে নাম আসবে, সে কে কাজে এগুলো একটা বড় অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। সবশেষ 2011 সালে অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় সরকারের এই নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। সংকুচিত গণতন্ত্র বিকাশের স্বার্থে এই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানায় দলটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভয়াবহ দমন পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও গণতন্ত্রের সংকুচিত পরিসরকে সম্প্রসারিত করার আন্দোলন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ইউপি নির্বাচনে চেয়ারম্যানের মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এই মোট 5 জন একজনের নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন। বাংলা সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ, শঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। ক্রমেই অকার্যকর হয়ে পড়েছে দেশে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের কার্যক্রম। স্মরণকালের মধ্যে এ বছরেই সবচেয়ে কম সংখ্যক জমিতে সেচের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে সেটিও চলছে রেশনিং পদ্ধতিতে, আর এতে করে চরম ক্ষুব্ধ হয়ে উঠছে এলাকার সেচ নির্ভর কৃষকরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। তিস্তা সহ অভিন্ন নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করে নেয় তিস্তা এখন কার্যত অচলপ্রায়। চলতি খরা মৌসুমের শুরুতে পানির প্রবাহ কিছুটা বেশি ছিল। সে সময় কর্তৃপক্ষ কৃষকের বেশি জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা বলায় তারা বেশি জমিতেই চাষাবাদ শুরু করে, কিন্তু হঠাৎ করে পানির প্রবাহ কমে যাওয়ায় এখন হতাশায় কৃষক। মাত্র কয়েকদিন আগেও এই ক্যানেল ছিল পানিতে টইটুম্বর। পানি দেখে কৃষক তাদের কোমর বেঁধে নেমেছিল আবাদে, আর এখন হঠাৎ করে এই পানি নেমে যাওয়ায় তারা পড়েছে চরম বিপাকে। পানি ইউনিয়ন বোর্ড বলছিল যে এবার পানি পর্যাপ্ত পরিমাণ পাবেন, আমরা কিন্তু এবার ওই জন্য এরি ধান বেশি করে লাগাচ্ছি, কিন্তু পানি পাচ্ছি না। কোনো রকমে রোপণ করা যায়, তারপর আর সেচের কোনো পানি থাকে না। এই অবস্থায় আমরা মারা যাইছি এবং কোনো কিছু লাগাইতে পারতেছি না, এবং অন্য অন্য জমি দিলে লাগাচ্ছি সেটাতে ঘাস খড়িতে মেচা কাটা হয়ে গেছে ও খেত ভাই আদরে খেত ভাই নষ্ট হয়ে যাইতেছে। আর পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলীও বলছেন, কিছুদিন আগে বেশি জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা জানালেও বর্তমানে মাত্র 8,000 হেক্টর জমিতে দিচ্ছে সেচ সুবিধা। এই 8,000 হেক্টরের উপরে আমরা সার্ভিস চার্জ কালেকশন করব, বাট অন্যগুলো আমরা সার্ভিস চার্জ কালেকশন করব না, ওগুলো আমাদের নির্ধারিত নাই। ওরা পানি এতদিন ছিল, পেয়েছে, এজন্য তারা দিছে। এখন আমরা ওগুলো ক্লোজ করে দিছি, দিয়ে আমাদের যে টার্গেট
যে 8,000 হেক্টর সেখানে আমরা পানি সরবরাহ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছে দিনে দিনে পানির প্রবাহ কমে যাওয়ায় অকার্যকর হয়ে পড়ছে তিস্তা ব্যারেজ প্রকল্প। এতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানি চুক্তি জরুরি হয়ে পড়েছে। যে তিস্তায় পানি না থাকার কারণে তিস্তার সেচ প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, তিস্তার জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, তিস্তাকে ঘিরে উত্তর জনপদের যে কৃষিভূমি তার উর্বরতা নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি তিস্তাকে বাঁচিয়ে রাখতে হলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিতর দিয়ে তিস্তার পানির সুনিশ্চিত ব্যবস্থা করা খুবই জরুরি। 1990 সালে তিস্তা ব্যারেজের যাত্রা শুরুকালে রংপুর, দিনাজপুর, নীলফামারী ও জয়পুরহাট জেলার 7.5 লাখ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 8,000 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী জানায়, ভোরে পাগলা চিতাশালা এলাকায় একটি বাড়িতে গ্যাসের চুলায় দিয়াশালাই দিয়ে আগুন জ্বালানোর সময় হঠাৎ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গৃহবধূ অফিনুর বেগম ও তার 2 ছেলে শাকিল ও শামীম দগ্ধ হয়। একই সঙ্গে ঘরের দরজা, জানালা ও আসবাবপত্র পুড়ে যায়। প্রতিবেশীরা দগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে 8 বছরের শিশু ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আটক। একই ব্যক্তির বিরুদ্ধে আরো 3 শিশু ধর্ষণের অভিযোগ বলছে পুলিশ। ঝিনাইদহে বিএনপি জামায়াতের 4 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতরাতে জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের কোটচাঁদপুরের বাড়িতে রাতে 50 থেকে 60 জনের একটি দল বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ ও বিজিবির যৌথ দল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও 4 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ বিজিবির নেতৃত্বে ঘটনাস্থলে যায়, ঘেরাও করে 4 জন লোককে গ্রেপ্তার করে। আসন্ন ইউপি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হয় সে উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা ও মৈসারা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে খড়িয়ালা ও মৈসার গ্রামের কয়েকশো লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের বেশ কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা থেকে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, দুপুরে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া এলাকার একটি বাড়ি থেকে কিছু জিহাদি বইসহ তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। ভোরে নগরীর সিআরবি এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বায়েজিদ থানার টিবোর্ড এলাকায় 8 বছরের এক শিশুকে ধর্ষণ করে সিএনজি চালক বেলাল হোসেন। পরে রাতে শিশুটির মা বাদী হয়ে বায়েজিদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে নগরীর সিআরবি এলাকা থেকে তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও 3 শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটা তো তাৎক্ষণিক করতে হয় স্যার, অ্যাজ পার সিআরপিসি অনুযায়ী তো
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করছে সে ইতিপূর্বে অসংখ্য এ ধরনের ধর্ষণের অপরাধ করেছে, তার একাধিক স্ত্রী, এছাড়াও সে চুরি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। অলরেডি তার বিরুদ্ধে শিশু ধর্ষণের চেষ্টা এবং অপহরণের অপরাধে একটা মামলা রুজু হয়েছে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে প্রতি শুক্রবার বাংলার সময়ে দর্শক পর্যবেক্ষণ পর্ব সম্প্রচারিত হবে। এতে সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দর্শক পর্যবেক্ষণ পর্বে রাজশাহী ব্যুরো স্টুডিওতে এসেছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বগুড়ার শিল্প উদ্যোক্তা গোলাম আজম টিকন। সময় সংবাদের বিভিন্ন দিক নিয়ে তাদের সাথে কথা বলেছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা এখন দেখে নেব দর্শক পর্যবেক্ষণ পর্বটি। দর্শক পর্যবেক্ষণের এ পর্বে আমরা রাজশাহী ব্যুরোতে উপস্থিত আছি। আপনারা জানেন যে আগামী 17 এপ্রিল সময় সংবাদ 5 বছর সম্প্রচার পূর্ণ করতে যাচ্ছে। তো এই উপলক্ষে আমরা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছি, সেখানকার দর্শকদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে শুনেছি আমরা বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির খবর। তো আমরা এই খবরগুলো জানবো। তার আগে আমরা আমাদের দুইজন অতিথি এসেছেন, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। মূলত একজন এসেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, উনি। আরেকজন আছেন শিল্প উদ্যোক্তা, উনি গোলাম আজম টিকুল, উনি বগুড়া থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো আমরা তাদের সাথে কথা বলবো। তার আগে আমরা যে রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় ঘুরে বেরিয়েছি, সেখানে যে দর্শকদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের কাছ থেকে যে আমরা শুনেছি বিভিন্ন প্রত্যাশার কথা, সময় সংবাদের বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো, আমরা আবার এগুলো দেখে আসবো। সময় চ্যানেল যদি গ্রামে গঞ্জে উঠান বৈঠকের মতো টক শো করতে পারতেন, তাহলে গ্রামের লোকের বিভিন্ন চাওয়া পাওয়া সুখ দুঃখ উঠে আসতো বলে আমি মনে করি, এবং এতে করে সময় চ্যানেল আরো সমৃদ্ধ হতে বলে আমি মনে করি। কিছু কিছু সময় মনে হয় যে প্রায় সকল নিউজে একই ধরনের নিউজ চলে আসে, অনেক সময় সত্যটা একটু পাশ কাটিয়ে যাওয়া হয়। কর্মব্যস্ত মানুষের মৌলিক চাহিদা যেগুলো, সেগুলোকে পরিবেশন করা। সাংস্কৃতিক প্রোগ্রামগুলো সময় টেলিভিশনে একেবারে কম দেখানো হয়। কিছু কোনো প্রতিভা আছে, গ্রাম অঞ্চলের লোক আছে, এসব সহসম্বন্ধে যদি খুঁজে বের করে হয়। নতুন প্রজন্ম যারা, তাদেরকে তথ্য সমৃদ্ধিতে শিক্ষিত করে ব্যক্তিগতভাবে এবং দেশীয় অর্থনীতিতে যেন তারা অবদান রাখতে পারে, এই জাতীয় অনুষ্ঠান সময়ের কাছে প্রত্যাশা। নওগাঁর একটা ইতিহাস ঐতিহ্যের জেলা, বিশেষ করে নওগাঁর পর্যটন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, এগুলো তুলে ধরার জন্য আমি অনুরোধ করব। আমি আশা করব সময় টিভি নওগাঁর সমস্যা, সংকট এবং উত্তরণের পথগুলো, আমাদের নওগাঁর জনমানুষের প্রবলেমগুলো যাতে উঠায় ধরে। বিদেশি যে চ্যানেলগুলো আছে, এইগুলাতে যে অপপ্রচার এবং অপসংস্কৃতি, এটা রোধের জন্য আরো নতুনত্ব কিছু অনুষ্ঠান সময়ের কাছে আশা করছি। কৃষিভিত্তিক সংবাদ পরিবেশন করা হয়, তাহলে আমাদের রাজশাহী অঞ্চলের মানুষরা কৃষির ক্ষেত্রে অনেক অগ্রগামী হতে পারবে। আপনারা সৎ নিষ্ঠাবানভাবে সংবাদ পরিবেশন করবেন, সঠিক যেটা ওটাই আপনারা তুলে ধরবেন। বিজ্ঞাপনটা বেশি, এই বিজ্ঞাপনটা সবচেয়ে বিরক্তজনক। আমি চাই সময় সংবাদ সময়ের সাথে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করুক। টকশো শুধু রাজনৈতিক না করে, যে আমরা আমাদের যে বাঙালি, আমাদের শেকড়, এগুলোর ব্যাপারে টকশোগুলো বেশি করা দরকার। যে মফস্বল শহর থেকে আপনারা প্রতি মাসে যদি একবার করে একটু বিশেষ খবরের ব্যবস্থা করেন। খেলার সময় যেটা হয়, এটাই বেশি, মানে 2-3 ঘন্টা পর পর যেন হয়। আমি চাইবো যে সময় শিশুদের নিয়ে কাজ করুক, শিশুদের নিয়ে গঠনমূলক কোনো নিউজ দেখাক। আমরা এতক্ষণ শুনছিলাম রাজশাহী বিভাগের বিভিন্ন দর্শকদের কথাবার্তা। তারা বলছিলেন রাজশাহীর বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির খবর। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে প্রথমেই চলে যাচ্ছি রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে। আপনি আমাদেরকে বলবেন দর্শকদের এই কথাবার্তার আলোকে আপনার কি মনে হয় সময় সংবাদ? ধন্যবাদ। সময়ের গতির সাথে সাথে, চলার সাথে সাথে সময় টিভির কাছে যে মানুষের দর্শক পর্যবেক্ষণে আমরা যেটা দেখলাম, এই প্রত্যাশা প্রাপ্তি অনেক। যেমন প্রাপ্তি আছে সময় টিভির কাছ, সময়ের কাছ থেকে জনগণ অনেক তার প্রাপ্তি গ্রহণ করেছে, কিন্তু তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মাত্রা কিন্তু অনেক বেশি। এ ধরনের অনুষ্ঠান প্রথম যে সময় টিভি করেছে, তার জন্য সময় টিভিকে আমি আগেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা কি করতে পারি? আমার যেটি কথা হলো,
একজন পর্যবেক্ষক বলেছে যে গ্রামগঞ্জে সময় টিভি অন্তত একটি মাসে তারা কেন উঠানে যে এ ধরনের অনুষ্ঠান বা আমাদের কোনো কথাবার্তা ধারণ করতে পারে না। আরেকজন শ্রোতা বলেছে যে আমাদের সংস্কৃতির যে শেকড়, এই শেকড়কে ধারণ করে সময় টিভি কেন এগোচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন বললেন যে শিক্ষা ক্ষেত্রে আমরা এই সময় টিভির আরও কিছু সময় টিভির কাছ থেকে আমরা পেতে চাই। আরেকজন বললেন যে বস্তুনিষ্ঠ সংবাদ যেন প্রকাশিত হয়, কোনো ভুল তথ্য যেন উপস্থাপিত না হয়। আরেকজন বললেন আরেকজন বললেন সাংস্কৃতিক কর্মকাণ্ড সময় টিভি যেন আরও তাদের এই অনুষ্ঠানের ক্ষেত্রে বেগবান করে। আমি এটা বলতে আমি দ্বিধা নেই যে সময় টিভি কিন্তু এগুলো করে, কিন্তু আমি আজকে যেটি 60% করছি এটাকে যদি আমি আরো ইনহ্যান্স করতে পারি, এটাই তো প্রত্যাশা। আরেকজন বলেছে, আমরা আবার আসবো আপনার কাছে শুনবো দর্শকদের আলোকে আপনি কিছু বলবেন। আসলে ব্যাপারটা আমার কাছে যেটা মনে হলো যে সময়ের কাছে, সময় টেলিভিশনের কাছে মানে দর্শকদের চাওয়া পাওয়ার বিষয়টা একটু আলাদা। কারণ যাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে আশা করা যায়, এক্সপেকটেশন কিন্তু সেইভাবেই হয়, তাদের কাছে আশা করে যাতে সময় টেলিভিশনের অনুষ্ঠানের যারা মূলত দর্শক তারা চায় যে সময়কে আরো ভালোভাবে দেখতে, এবং তাদের কিছু চাওয়া পাওয়া আছে। বিশেষ করে যেটা স্যারও বললেন যে শেকড়ের বিষয়, যেটা আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান, এটা ঠিক আছে, এটা আমিও অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি বলা হয়েছে যে কৃষিভিত্তিকটা, যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এ দেশের 80% মানুষ আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সুতরাং কৃষি ভিত্তিক অনুষ্ঠান, এটা আমি আশা করি যে সময় টেলিভিশন এই বিষয়টার উপর খুবই গুরুত্ব দিবে, এবং আগামীতে আমরা আসলে এই সময়ের কাছ থেকে আমরা এই ধরনের অনুষ্ঠান আশা করব। আমরা আপনাদের জন্য এই অনুষ্ঠানগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা মূলত সময় সংবাদ প্রান্তিক মানুষের কাছে যাচ্ছি এবং তাদের কথা তুলে আনার চেষ্টা করছি। আমরা স্যার আরো বলবেন যে সময় সংবাদের কাছে আপনাদের আর কি প্রত্যাশা আছে, যেটির মাধ্যমে হয়তো সময় সংবাদ আরো বেশি, শুধু সময় টিভি না, অন্যান্য টিভিগুলো ঢাকা কেন্দ্রিক। দুঃখের সাথে বলতে হয়, ধরুন আজকে আমরা আর কয়েকদিন পরে আমরা 21 উদযাপন করব। যত কিছু অনুষ্ঠান দেখি শুধু ঢাকা কেন্দ্রিক, কিন্তু একটি গ্রামের স্কুলে, একটা গ্রামের প্রতিষ্ঠানে যে সাড়ম্বরে শিক্ষার্থীরা সকালে তারা ফুল দিতে যাচ্ছে, এটি তো আমরা দেখতে পাই না। এটি দেখার ব্যবস্থা সময় টিভি করবে, কেন সময় টিভির কাছে প্রত্যাশা, উনি বললেন প্রত্যাশা অনেক কিছু বেশি। আমি নিশ্চিত যে সময় টিভি এই দর্শক যে পর্যবেক্ষণ এই গুরুত্ব দিয়ে, আমরা শিল্পোদ্যোক্তা গোলাম আজম টিকুলের কাছে আবার যাব। আপনি বলবেন যে সময়ের কাছে আর কি ধরনের প্রত্যাশা আছে দর্শকের, আর কি করলে হয়তো আরো বেশি করে আরো কাছে পৌঁছে যেতে পারবো, আরো কি করতে পারি আমরা? আসলে আমি যেটা মনে করি যে সময় টেলিভিশন কিন্তু অন্যান্য বাণিজ্যিক টেলিভিশনের থেকে একটু আলাদা, কারণ এটা একটা সংবাদ নির্ভর বা সংবাদ সবসময় সংবাদ পরিবেশন করে, এবং দেশের বাইরে এই ধরনের চ্যানেলগুলো আছে, এবং অত্যন্ত আমি মনে করি যেটা যে সময়ের অত্যন্ত সাহসী, কারণ শুধুমাত্র সংবাদ প্রদান করে যাচ্ছে একটা টেলিভিশন যেখানে বিজ্ঞাপন নির্ভরতা অনেক কম। অনেকেই বলেছেন, কিছু দর্শক বলেছেন যে বিজ্ঞাপন নির্ভরতার বিষয়টা, এটা আমিও মনে করি যে বিজ্ঞাপন নির্ভরতা এটা সব চ্যানেলেরই কমানো উচিত। আর সময় মনে হয় যে আসলে এই বিজ্ঞাপনের বিষয়টা মনে হয় সময়ের অনেক এখানে কম আছে আর কি, রেশিও অনুযায়ী অনেক কম আছে, এটা আমার খুব ভালো লাগে। আর যেটা স্যার বললেন যে 21-এর যে আমাদের চেতনা, এই চেতনা, এই বিষয়গুলো আরো বেশি করে তুলে আনা, চেতনাটা কিন্তু সময়ের কাছে মানুষের যে দাবি যে এই যে আমাদের শেকড় বা আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা তারা তুলে ধরবে, সারা বিশ্বের সাথে তুলে ধরবে, তাহলে আমার মনে হয় যে বাইরের যে চ্যানেলগুলো আছে বা দেশের বাইরের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের দর্শকগুলা আমাদের এই সময় চ্যানেলগুলো যুগে আসবে আর কি। তো আপনাদের কথা আমরা মাথায় রেখে আমরা সময় সংবাদ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকি। আমরা ভবিষ্যতেও আপনাদের এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আমরা আরো ভালো
সংবাদ পরিবেশনের চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের দুই অতিথির কথা। তাদের কাছ থেকে সময়ের বিভিন্ন আলোচনা আমরা শুনেছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির কথাও শুনেছি। তারা বিভিন্ন আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো আমরা মাথায় নিয়ে আগামীতে আমাদের অনুষ্ঠানমালা প্রচারের চেষ্টা করব এবং গ্রামের কথা, প্রান্তিক মানুষের কথা আরও বেশি বেশি করে তুলে ধরার চেষ্টা করব। তো এখন রাজশাহীর এই ব্যুরো স্টুডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলার সময়ে এই অনুষ্ঠানটি প্রচার করা হবে খুলনা ব্যুরো স্টুডিও থেকে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের, দেখতে থাকুন সময়। সময়ের 5 বছর পূর্তিকে সামনে রেখে দর্শক পর্যবেক্ষণ পর্বে শুনছিলেন আলোচনা রাজশাহী ব্যুরো স্টুডিও থেকে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পহেলা ফাল্গুন উদযাপনে যশোরের গদখালি থেকে বাহারি সব ফুল পৌঁছে গেছে ঢাকার বাজারে। এরই মধ্যে বিক্রির পরিমাণ 12 কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের। ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে পর্যটকদের। কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে বেড়েছে বুকিং। দলীয় মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে করাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন সাবেক কমিশনাররা। অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির। এবং ক্রমেই অকার্যকর হয়ে পড়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। হতাশায় কৃষক, ভারতের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।